টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, খুব স্পর্শকাতর বিষয়। এটি যদি আমরা খুঁজি, আমাদের কমিউনিটিতে যদি আমরা খুঁজতে যাই, অন্য কমিউনিটির কথা বাদই দিলাম, আমাদের কমিউনিটিতে যদি খুঁজতে যাই, দেখা যাবে অনেক পরিবারেই এই ধরনের ঘটনাটি ঘটে থাকে, কিন্তু তারপরও আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। সেটা পারিবারিক কারণেই হোক, সামাজিক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা লজ্জায় মাথা নত করে থাকি, বলতে পারি না। অথচ এই বিষয়টির ক্ষেত্রে যে আমার যে অধিকার আছে, আমার সন্তানের যে অধিকারটি আছে, সেটিও আমরা ঠিকমতো বুঝে নিতে পারি না। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ। নিউ ইয়র্কে সন্তান সহ ডিভোর্স, কিভাবে আপনার সন্তানের সর্বোত্তম স্বার্থ ও অধিকার সুরক্ষিত রাখবেন। হতেই পারে একজনের সাথে আমাদের বনিবনা নাই হতে পারে, ঘর আমরা নাই করতে পারি, কিন্তু আমার সন্তানের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে, সন্তানের অধিকার কিভাবে সুরক্ষিত হবে, সেই বিষয়টি আজকে আমরা নিয়ে কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইমিগ্রেশন সংক্রান্তও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকের যে বিষয়টি খুবই ডেলিকেট, স্পর্শকাতর একটি বিষয়। খুঁজলে দেখা যাবে অনেকের ঘরেই এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা আইনি সুরক্ষা নিতে পারি না, বা হয়তো সামাজিক কারণেই হোক, পারিবারিক লজ্জার কারণেই হোক, আমরা মুখ ফুটে কিন্তু কোনো কিছুই বলতে পারি না। সে কারণে আজকে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আজকে আমি করতে চাই এই বিষয়গুলো নিয়ে। প্রথমেই যে বিষয়টি আমরা বলতে চাই, যেহেতু আমরা বলেছি যে ডিভোর্সটা যদি সন্তান সহ হয়ে থাকে এবং এক্ষেত্রে সন্তানের সর্বোত্তম স্বার্থ এবং অধিকার সুরক্ষিত কিভাবে রাখা যাবে, সেই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড, এটা বলতে আসলে আইনে কি বোঝায়, এটি একটি বিষয়। এবং অনেকেই মনে করে থাকেন বাবা মা কেউ একজন স্বয়ংক্রিয়ভাবে সন্তানের কাস্টডি পেয়ে যান। বাস্তবে নিউ ইয়র্কের আদালত, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু নিউ ইয়র্কের কথা বলছি, কারণ এই পারিবারিক এই বিষয়গুলো বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আইন থেকে থাকে। আমরা নিউ ইয়র্কের কনটেক্সটে আলোচনা করতে চাই যে নিউ ইয়র্কের আদালত কোন বিষয়গুলো বিবেচনা করে সন্তানের এই যে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড নির্ধারণ করে থাকে। যদি উদাহরণ হিসেবে আমরা বলতে চাই যে বাবা মা যদি আর্থিকভাবে সচ্ছল হন কিন্তু সন্তানের সাথে কম সময় কাটান, আবার অন্যদিকে তুলনামূলকভাবে যদি আমরা বলি যে মায়ের আয় যদি কম থাকে, সন্তানের প্রধান পরিচর্যাকারী যদি মা হয়ে থাকেন, তাহলে আদালত কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আমি এখন বর্তমানে আমার ম্যানহাটন অফিসে আছি, এটি আমার একমাত্র অফিস। যাই হোক, তো একে হচ্ছে আজকে প্রোগ্রাম আছে, প্লাস আমার একটু দেরি হয়ে গিয়েছিল, প্রচুর কাজ ছিল, যার ফলে আমি সরাসরি যেতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আমাকে যে তারপরও অনুষ্ঠানে ডেকেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমার লাস্ট ফোন কলটা ছিল এই ডিভোর্স কেস নিয়ে একজনের সাথে। হ্যাঁ, আমরা একটা ডিভোর্সের মাঝখান দিয়ে যাচ্ছি, সেখানেও বাচ্চা কাচ্চা আছে। তো এইখানে যে টপিকটা আপনি আলাপ করতে চাচ্ছেন, সেটার সাথে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আপনি দুবার একটা কথা বলেছেন যে লজ্জায় আমরা আলাপ করতে পারি না। এটা কি পরিমাণ যে এখানে কমিউনিটিতে এখন সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এগুলা যারা আমরা এই লাইনে প্র্যাকটিস করি তারা জানি, কারণ অনেকেই হয়তো এই প্র্যাকটিসটা করেন না,
কিন্তু আমি যেহেতু এটা করি, মানুষ অনেকে জেনে একজন আরেকজনের থেকে শুনে আমার কাছে যখন আসে যে সমস্ত ঘটনা বলেন, সেগুলা আসলেই বলার মতো না, শেয়ার করার মতো না, এবং এই জন্য ইভেন ফ্যামিলির মধ্যে আলাপ করা হয় যে এটা যেন বাইরে না বলা হয় ইত্যাদি, এই ধরনের বিভিন্ন সিচুয়েশন আছে। হ্যাঁ, এবং এটা যে শুরুটা হয় সেগুলার যে কি বিভৎস অবস্থা শুরু হয়েছে, হ্যাঁ, আমরা তো বিভৎস বা ইত্যাদি এই জাতীয় কথাবার্তা বললে মনে হয় যেমন একজন আরেকজনকে পিটাচ্ছেন। এর থেকেও যে অত্যন্ত লজ্জাজনক অবস্থা চলছে, এটার কোনো সীমা নেই। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে হয় তা না, ব্রাজিলে হয় তা না, এই আমেরিকাতে বসে এই কমিউনিটির মধ্যেই এখানে হচ্ছে, কারণ ফ্যামিলি যতই বড় হচ্ছে, হ্যাঁ, এখানে অনেক ধরনের সিচুয়েশন আসছে। আগে বাঙালি কেউ যদি অ্যাটর্নি থাকতো তাকে ধরেই নেওয়া হতো ইমিগ্রেশন অ্যাটর্নি, এই জন্য নামই হয়ে গেছে লয়ার মানে ইমিগ্রেশন, ব্যাপারটা তা না। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এখানে সঞ্চালক মহোদয় যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের বিষয়গুলো স্টেট সাবজেক্ট। আমি যেহেতু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির লয়ার, ফলে আমি শুধুমাত্র এই দুই স্টেটের এইসব ব্যাপারে কথা বলতে পারি, অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারি না। হ্যাঁ, অন্য কোনো স্টেটের এই ধরনের ইস্যু নিয়ে কথা বলতে পারি না। যাই হোক, তো নিউ ইয়র্কে যেই আপনি যেই টপিকটা দিয়েছেন, যে যদিও কথাটা হাউ টু প্রোটেক্ট দ্য চিলড্রেন, এই ব্যাপারটা চলে আসছে ডিভোর্সের সাথে, এইটা বাচ্চা দিয়ে একটা প্রতীকী ভাবে জিনিসটা করা হয়েছে। পুরো ব্যাপারটাই, হ্যাঁ, এখানে জড়িত ডিভোর্সের সাথে, শুধু ডিভোর্স না। এবং এই জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যার বিরুদ্ধে ডিভোর্সটা ফাইল করা হলো, ওনাকে মাস্ট হাতে হাতে, ইভেন কোনো এনভেলপের ভিতরে না, হাতে হাতে এই কাগজটা দিতে হবে, বিকজ এটার সাথে ডিউ প্রসেস অফ ল জড়িত। একটা ডিভোর্স শুধু এমন না যেমন এক সময় হয়তো তোর সংসার করলাম না, শেষ। হ্যাঁ, ব্যাপারটা তা না। এটার সাথে বাচ্চা থাকলে বাচ্চা জড়িত আছে, সম্পত্তির ব্যাপার আছে, হ্যাঁ, স্পাউসাল সাপোর্টের ব্যাপার আছে, চাইল্ড কাস্টাডির ব্যাপার আছে, চাইল্ড সাপোর্টের ব্যাপার আছে, চাইল্ড ভিজিটেশনের ব্যাপার আছে, এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, এবং এরপরে অর্ডার অফ প্রোটেকশন আছে, অনেক কিছু এটার সাথে জড়িত। ফলে যার বিরুদ্ধে এটা করা হচ্ছে, টু স্টার্ট উইথ, আর একটা কথা তো আমরা বাই না অনেকেই জানি, সবাই না জানলে জেনে নেন, আমেরিকাতে ডিভোর্স করতে হলে মাস্ট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোর্ট সিস্টেম। কোনো ইন্টারমিডিয়ারি হুজুর, তারপরে কাজী, এই জাতীয় ব্যাপার স্যাপার করে আলাদা হয়ে গেলেন, 3 তালাক বলে দিলাম, এইসবের কোনো কাজ হবে না। এইখানে আপনাকে মাস্ট এইভাবে প্রসিড করতে হবে। তো প্রথমে যখন আপনি ফাইল করলেন, কমপ্লেইনটা ফাইল করলেন, ইট কুড বি সামন্স উইথ নোটিস অর সামন্স এন্ড কমপ্লেইন, এবং এটা ভেরিফাইড কমপ্লেইন হতে হবে। এটা করে যার বিরুদ্ধে করলেন ওনাকে এটা দিতে হবে, যাতে উনি জানে যে আপনি শুধুমাত্র ডিভোর্স চাচ্ছেন, শুধু তা না, আর কি কি চাচ্ছেন এইগুলো। এবং এটার সাথে কিছু স্ট্যান্ডিং অর্ডারস আছে, ওটাকে ওনাকে সার্ভ করতে হবে, যে এর মধ্যে এই ডিভোর্স চলাকালীন সময়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্পত্তির অন্য বিভিন্ন ট্রানজাকশন কিভাবে লিমিটেড, এবং আপনার যে রাইটস আছে, যে মেইনটেনেন্স এন্ড আদার, তারপরে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে, হেলথ কেয়ারের ব্যাপারে কিছু স্ট্যান্ডিং অর্ডারস আছে, এগুলো মানতে হবে। এই হলো শুরু। তারপরে ওনাকে যখন দেওয়া হলো যে অপর পার্টিকে, তার হাতে 20 দিন সময় আছে, যদি স্টেটের মধ্যে এটা সার্ভ করা হয়, উত্তর দেওয়ার জন্য, নাহলে ডিফল্ট জাজমেন্টে যাবে, এবং সেখানে ডিফল্ট জাজমেন্ট হলো, সেখানে ওর প্রচুর কাজ আছে। তো পুরো ব্যাপারটাই নর্মালি বিটুইন 2 লয়ার্স হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় কোর্টে ডাকে, কিন্তু সেটা হচ্ছে ফর কনফারেন্স, এবং ইন বিটুইন এটা 2 লয়ার্স, এবং অনেক সময় জাজও থাকে না, জাজের যে ওখানে কোর্ট অ্যাটর্নি থাকে, তাদের মধ্যে এইভাবে করে জিনিসটা ম্যাক্সিমাম কেস শেষ হয় স্টিপুলেশনের মাধ্যমে ইত্যাদি। হ্যাঁ, খুব কম কেসই, যেমন মেয়র জুলিয়ানি অমুক সময় এই ধরনের কোনো ব্যাপার, বা প্রেসিডেন্ট ট্রাম্পের এরকম ডিভোর্স, আরো আছে এরকম অনেকের, যে এগুলো ট্রায়াল পর্যায়ে যায়, ম্যাক্সিমাম এগুলো ট্রায়াল পর্যায়ে যায় না, এগুলো আমরা দুই পক্ষ মিলে এটা শেষ করে দিই, গেল। আচ্ছা, ইভেন চাইল্ড মানে চিলড্রেন ইনভলভ থাকলো। কিন্তু এখন কথাটা হচ্ছে, ডিভোর্স শুধুমাত্র দুইটা মানুষের সম্পর্ক শেষ হয়ে গেছে শুধু তা না, এর সাথে ওই যে বললাম যে এই সমস্ত বিষয়গুলা, তো সেখানে চিলড্রেনের কথাটা দিয়ে পুরো ব্যাপারটা কিভাবে আনা যায়, কারণ দুজনের তো সম্পর্ক শেষ হয়ে গেল। আমি আজকে যে কথাটা বলে আমার এই ক্লায়েন্টকে কাজটা শেষ করলাম, that you will never be done with this other person. যতই ডিভোর্স হয়ে যাক সারা জীবন, you will never be done, because আপনাদের বাচ্চা আছে, একসাথে 2টা বাচ্চা আছে, তো গেল।
আরেকজন কি ভয়ঙ্কর ব্যাপার আপনি মানে শুনে মানে এগুলা এখন আমাদের বলতে হবে এগুলা মানে আপনারা হয়তো না, আমরা সামাজিক সচেতনতার জন্য এগুলো বলতে চাই। হ্যাঁ, বলতে এইটা এই কারণে বলছি এমনও ঘটনা ঘটছে একই বিল্ডিং এ একই ফ্যামিলিতে, হ্যাঁ, কোন বড়তে হচ্ছে এটা নিয়ে আমরা না যাই, হ্যাঁ, ভাইয়ের সাথে তার মানে আরেকজনের ওয়াইফের সম্পর্ক হয়ে গেছে এরকম বড় ভাইয়ের সাথে। তো এগুলা গল্পে শুনেছি, কিন্তু এগুলা নিয়ে আমাদেরকে ডিল করতে হয়। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হয়ে গেছে এবং সেগুলো ওই কোর্টে যাবে কিনা কিভাবে কি করবে সেখানে নিয়ে, কারণ এখানে ওই যে লজ্জার ব্যাপার আছে, মানুষের জানবে ইত্যাদি বিভিন্ন কিছু আছে। এত সমস্ত পরিস্থিতিতে আমাদের কমিউনিটির মানুষজন চলে গেছে। হ্যাঁ, আমরা দেশে থাকতে শুনতাম পাশ্চাত্য সভ্যতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুনতাম। আমাদের নিজেদের মধ্যে কি আছে সেগুলো আমাদের জানা উচিত যে আমরাও এর মধ্যে কি কোন পরিস্থিতিতে আছি। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে আপনি যখন এটা ফাইল করলেন, হ্যাঁ, নর্মালি অনেক ক্ষেত্রেই যদি বাচ্চা কাচ্চা না থাকে, সম্পত্তি না থাকে, এটা আনকন্টেস্টেড ডিভোর্স মোটামুটি শেষ হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে অপরজনী আছেন উনি এটা মানতে চান না এবং এই সরি ইভেন গতকালও আরেকজন আসলেন, উনি জানেন ওনাদের ডিভোর্স হয়ে গেছে 11 বছর ধরে। আমি এগুলা সার্চ করে দেখলাম ওনার অ্যাকচুয়ালি ডিভোর্স হয় নাই, কারণ সবকিছু শেষ হয়ে নাই। ইভেন এর মধ্যে উনি 11 বছর তার নিজের সন্তানকে কোনোদিন দেখেন নাই। হ্যাঁ, এবং তার প্রচুর এরিয়ার পড়ে গেছে চাইল্ড সাপোর্টের, ওগুলো উনি দেন নাই। এখন ওয়ারেন্ট বেরিয়ে গেছে, আপনি যদি 6 মাস চাইল্ড সাপোর্ট না করেন, হ্যাঁ, আপনার নামে আপনি জেলে যাবেন। এই কথাটা অনেকে খেয়ালই করতেছে না। আমার পয়সা নেই, আপনি পয়সা না থাকলে আপনি কোর্টে যাবেন, সেটা মডিফিকেশনের জন্য ট্রাই করবেন, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডারটা না চেঞ্জ হয় আপনি বাউন্ড আপনার ই করে দিতে। আপনি ক্যাশ টাকায় কাজ করেন না সেখানে ধরতে পারছেন না, কিন্তু যদি কোথাও কোনো কাজ করেন ওইখান থেকে টাকা নিয়ে যাবে, হ্যাঁ, গার্নিশমেন্টের মাধ্যমে। আচ্ছা, তো যখন কেসটা শুরু হলো এর মধ্যে আবার আপনার যদি অর্থ না থাকে, আপনি কোর্টের কাছে পেন্ডেন্টি লাইট মোশনস নামে বিভিন্ন মোশনস আছে, ইন্টারিম টাইমে আপনি মোশনস করে সে আপনার ইভেন টাকা নাই লড়ার জন্য, আপনি যার টাকা আছে তার থেকে আপনি ফি নিতে পারেন, যত টাকা দিতে হবে আপনাকে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে লড়ার জন্য, অ্যাটর্নি নিয়োগ করার জন্য। আচ্ছা, তারপরে ইন্টারিম পিরিয়ডে কিছু চাইল্ড সাপোর্ট, স্পাউসাল সাপোর্ট এই ধরনের অর্ডার দিয়ে দেয়। এখনো কিন্তু আপনার ডিভোর্স শেষ হয় নাই, কিন্তু এর মধ্যেও কিছু, এবং এগুলো বাইন্ডিং, এবং সেটা এখন ফ্যামিলি কোর্ট থেকে হোক কি সুপ্রিম কোর্ট থেকেও। কেন সুপ্রিম কোর্টের কথাটা আসলো? নিউ ইয়র্কে আপনার চাইল্ড সাপোর্ট, অর্ডার অফ প্রোটেকশন এগুলো মানে এগুলো নিয়ে হয়তো ডিল করে ফ্যামিলি কোর্ট, কিন্তু ডিভোর্সটা সুপ্রিম কোর্টে যেতে হয়। আর সুপ্রিম কোর্ট শব্দটা একটু ক্লিয়ার, নিউ ইয়র্কে এটা হাইয়েস্ট কোর্ট না, এটা ফার্স্ট লেভেল অফ জেনারেল জুরিসডিকশন। হ্যাঁ, সুতরাং এটাতে হঠাৎ করে ভয় পাবেন না যে সুপ্রিম কোর্টে যেতে হবে। এইখানে গিয়ে ডিভোর্সটা এবং ওই ডিভোর্সের সাথে ওগুলো একসাথে মার্চ হয়ে যেতে পারে। আপনার যদি ইভেন ফ্যামিলি কোর্টের কেস থেকে আমাদের আছে, হ্যাঁ, সেগুলো আমরা মার্চ করে একটা জায়গায় নিয়ে আসি, তাহলে ক্লায়েন্টের খরচটা কম হয়, বেজালটা কম হয়, আমরা একটা জায়গায় সবকিছু করি গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা শুরু হয় যেমন চাইল্ড কাস্টাডিটা কে পাবে, হ্যাঁ, তো চাইল্ড কাস্টাডিটা কে পাবে ওইটা ডিভোর্স সব শেষ হয়ে যাওয়ার। আপনাকে আমি দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে। এই চাইল্ড কাস্টডিটা আমরা একটু পরে শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে এসে বিস্তারিত আপনাকে নিরবচ্ছিন্নভাবে আলাপ করার সুযোগ দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, বিরতির আগে আপনাকে থামিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড এইটা আইনটা আসলে কি বোঝাতে গিয়ে চাইল্ড কাস্টডির কথা বলেছেন। তার সাথে একটু আমি যোগ করে দিতে চাই আপনাকে যে এই চাইল্ড কাস্টডির ক্ষেত্রে যে লিগ্যাল কাস্টডি এবং ফিজিক্যাল যে কাস্টডি, এর মধ্যে তফাৎটা একটু বলবেন, এবং জয়েন্ট কাস্টডি এবং সোল কাস্টডির কোন পরিস্থিতিতে দেওয়া হয় এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে টার্মটা আপনি ইউজ করলেন, ইয়েস ইটস এ লিগ্যাল টার্ম, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। সবকিছু ব্যাপারে এই ডিসিশনটা নেওয়া হয়, এই ফ্যাক্টরটা কাজ করে যে চাইল্ড কাস্টাডি, চাইল্ড সাপোর্ট, ভিজিটেশন, এই সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ, যে এই ব্যাপারটা কোর্ট মানে এই হচ্ছে এটার ভিত্তিটা, যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড।
তো সে একটা বাসায় সবাই ম্যারিটাল হোমে সবাই একসাথে থাকতো, এখন একজন বেরিয়ে গেছেন, হ্যাঁ, কোন একজন স্পাউস অন্য জায়গায় চলে গেছে, এখন উনিও চাচ্ছে কাস্টাডি। আর বাচ্চাটা যেখানে ছিল ম্যারিটাল হোমে ছিল, হ্যাঁ, সেখানে যেই স্পাউস আছেন, ডাজন্ট ম্যাটার মা অথবা বাবা, হ্যাঁ, উনিও চাচ্ছেন। আচ্ছা, ঘটনাটা হচ্ছে ওই বাচ্চা ওইখানে রেগুলার মানে কাছের স্কুলে যাচ্ছে, হ্যাঁ, তো এটা একটা ইস্যু, তার ওইখানে একটা জগৎ গড়ে উঠেছে। তারপরে একজন স্পাউস হয়তো মেইনলি প্রাইমারি কেয়ারটেকার, হ্যাঁ, বাচ্চার খাওয়া দাওয়া, তাকে স্কুলে নিয়ে যাওয়া, তার পড়াশোনা করানো, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এই যে বিভিন্ন কিছু হয়তো সময় সময় করে আসছেন, ফলে ওনার বাচ্চা পাওয়ার ব্যাপারটার চান্সটা প্রথম কথা হচ্ছে বেশি। তারপরে আদার কি ইস্যুজ আছে সেগুলো তো একটা আছে, কিন্তু প্রাইমারি কেয়ারটেকার যিনি থাকেন প্রথমে ওনাকে দিয়ে শুরু হয়, হ্যাঁ, তারপরে দেখা গেল যে পরিস্থিতি বদল হয়েছে, সেখানে তারপরে অবস্থাটা ডিফারেন্ট হতে পারে, সেটা একটা আছে। কিন্তু কথা হচ্ছে টু স্টার্ট উইথ এই বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা দেখতে গিয়ে যেটা দেখা হয় যে বাচ্চাটা যেখানে আছে যেভাবে আছে সেখান থেকে তাকে যেন আপরুট করা না হয়, হ্যাঁ। তো এই ব্যাপারটা এখানে মূল ব্যাপার, যে ওই যখন কোর্ট এই ডিসিশনটা নেয় তখন এই জিনিসটা খেয়াল করা হয় যে সে কোন লেভেলে আছে। এবং নিউ ইয়র্কে যেমন চাইল্ড এবং তার চাইল্ড সাপোর্ট ইত্যাদি, এটা 21 বছর পর্যন্ত নিউ ইয়র্ক নিউ জার্সিতে। তো সেখানে শুধুমাত্র যে হাই স্কুল পর্যন্ত না, সে কলেজেও গেল, কিন্তু কথা হচ্ছে অ্যাটলিস্ট হাই স্কুল পর্যন্ত এই যে বাচ্চাটা যেখানে আছে ওখান থেকে তাকে সরানো, যে এই ইস্যুটা নিয়ে একটা বড়ভাবে জিনিসটা দেখা হয় যাতে করে তার এখান থেকে সরে যেতে না হয়, তখন একটা সমস্যা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন ওই আমি ওইখানে লিগ্যাল কাস্টাডি সোল কাস্টাডি আসছি, তো যিনি কাস্টাডি পেলেন তার মানে এই নয় যে আদার প্যারেন্ট যিনি নন কাস্টাডিয়াল প্যারেন্ট উনি বাচ্চা দেখতে পারবেন না। যদি বায়োলজিক্যাল প্যারেন্ট হন ওনাকে মাস্ট বাচ্চা দেখতে দিতে হবে। আচ্ছা, এইখানে এক্সেপশন আছে, ওই লোক ওই মানুষ মানে সে যেই হোক, যেই মানে জেন্ডারেই হোক, ক্রিমিনাল, ড্রাগ এডিক্ট, তারপরে এখানে অ্যাডাল্টারাস একটা সম্পর্কের ব্যাপার আছে বাসার মধ্যে, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো আছে এই ফ্যাক্টরগুলো দেখে যে এবং দরকার পড়লে সুপারভাইজ ভিজিটেশন হবে, কিন্তু তারপরও বাচ্চা দেখতে দিতে হবে। এবং এইখানেও সেই একই কথা যে আপনি যে মানে কি জানি বলে যে বাচ্চা দেখতে দেবেন না, এতে করে কিন্তু বাচ্চার ক্ষতি হয়। আপনি দুজনের মধ্যে আপনাদের সম্পর্ক খারাপ, ঠিক আছে, কিন্তু হয়তো আপনি মা হিসাবে বাবা হিসাবে ভালো, আপনি প্যারেন্ট হিসাবে ভালো, ফলে ওনার এই বাচ্চাটার প্রপার গ্রোথের জন্য দুজনে মিলেই যদি তাকে পরিচর্যা করা হয়, হ্যাঁ, তাহলে এটা ভালো হয়। আচ্ছা, এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে ওই যে কাস্টাডি নিয়ে লিগে, নর্মালি মানে এটা হচ্ছে লিগ্যাল কাস্টাডি, সে মা পেলেন, হ্যাঁ, ফিজিক্যালি তার সাথে থাকবে, ফিজিক্যাল কাস্টাডি, এবং বাবা ভিজিট করতে পারবে বাইরে, এই যে হোমে মা থাকেন মানে যেখানে বাচ্চা থাকে তার বাইরে যে কোনোখানে নিয়ে রাখতে পারবে, এবং সেইখানে আপনার দিনের বেলা সাধারণত থাকবে, কিন্তু সে সপ্তাহে একদিন কি এভরি আদার সময় রাতেও থাকতে পারবে, আবার উইকেন্ডে থাকতে পারবে, সব উইকেন্ডে না, এভরি আদার উইকেন্ডে। সে এই জিনিসগুলা নষ্ট করা যাবে না, কারণ তাতে করে বাচ্চাটা দুজনের পরিচর্যাটাই পেলো, দুজনেই ভালোবাসাটা পেলো, এই একটা বড় জিনিস। তো তারপরে যেহেতু তারা আলাদা হয়ে গেছে, মানে এখনো ডিভোর্স হতে হবে এমন কোনো কথা না, জাস্ট আলাদা হয়ে গেছে, তো বাচ্চাটার খাওয়া পড়ার ব্যাপার আছে, হ্যাঁ, সেটার জন্য যিনি নন কাস্টোডিয়াল প্যারেন্ট ওনাকে অর্থ দিতে হবে, হ্যাঁ, এইটা সরাসরি যিনি কাস্টোডিয়াল প্যারেন্ট নর্মালি ওনার কাছে দিতে হয়। কিন্তু যদি দেখা যাচ্ছে ওখানে সমস্যা হচ্ছে, তখন এটার জন্য চাইল্ড সার্ভিসেস আছে, ওদের মাধ্যমেও টাকাটা নেওয়া যেতে পারে। তো এইভাবে করে ভিজিটেশন এবং কাস্টাডি এবং চাইল্ড সাপোর্টের ব্যাপারটা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, মিনিং খুবই সহজ কথা, কারণ ল ইজ কমন সেন্স, যে বাচ্চাটা প্রপারলি গ্রো করার জন্য আপনার যেই জিনিসগুলো সম্ভব করা, কারণ নর্মালি তো অবশ্যই সবাই জানেন এটার জন্য উকিল মুক্তার হতে হয় না, যদি একটা বাবা মা বিবাহিত থাকে, বাচ্চা কাচ্চা থাকে, একসাথে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট। কিন্তু অনেক সময় ধরেন হলো না,
হ্যাঁ, এবং এই জন্য মানে যেমন একজন বলতেছিল এটা হচ্ছে একটা বার্নিং হাউসের মতো। হ্যাঁ, আপনি যদি ভিতরে থেকে বেরোতে নেন, আগুন লেগেছে, আপনার গায়ে ফোসকা পড়ে যাবে, কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত পাবেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি আপনি ভিতরে বসে থাকেন যে না এটা কেমনে হয়, এটা কেমনে হয়, এই সমাজ রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, তখন আপনি মারা যাবেন। তো অনেক সময় ডিভোর্স মেবি দ্য রাইট চয়েস। আপনার স্পেসিফিক সিচুয়েশনে আপনারা বুঝবেন, সেটা উকিলের কাজ না। খবরদার, আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাছে যদি আসতে হয় আপনি রেডি হয়ে আসবেন। আমরা খুব খারাপ একটা কাজ করি, ডিভোর্স করি, মানে একটা দুইটা আমরা আলাদা। কিন্তু আপনার ডিভোর্স থাকা উচিত কিনা, মা রে বাবা রে এগুলা কি ঠিক হইলো কিনা, এগুলা আমি দ্যাটস ওয়্যার দ্যাটস এ ক্লিয়ার লাইন, বিকজ দ্যাটস নট মাই জব। এই জন্য অনেক কিছু আছে, সেটা আরেক জিনিস। হ্যাঁ, গেল। কিন্তু কথা হচ্ছে এটা যদি হয়েও যায়, বাচ্চাটার সাথে বাচ্চাটার জন্য যতটুকু সম্ভব সুন্দর পরিচর্যার মধ্যে বড় হয়। বাবা মার এই জিনিসটা বোঝা উচিত, তাদের মধ্যে গন্ডগোল থাকলো যাতে দুজনে মিলে বাচ্চাকে যতটুকু পর্যন্ত, যেমন একজন একজনকে বলতেই পারে, একজন বাচ্চাকে বলতেই পারে, হ্যাঁ তোমার বাবার সাথে হয়তো আমার সমস্যা আছে, তোমার মার সাথে হয়তো আমার সমস্যা আছে, কিন্তু অ্যাজ এ প্যারেন্ট হ্যাঁ উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, এই জিনিসটা যেন তাদের মধ্যে দেওয়া হয়, এবং উনিও যাতে ওইটার সম্মানটা রাখে। মানে একটা তো অবশ্যই আছে, তারপরে তাকে পাওয়া গেল না, হ্যাঁ সে তার জীবনে নাই, চাইল্ড সাপোর্ট তো দেয় না, দেখেও না। তো এগুলোর সময় বলে এক্ষেত্রে আপনি বাবা মার বিষয়টা তুলে ধরলেন, তাদের সমঝোতার কথাটা তুলে ধরলেন, কিন্তু এক্ষেত্রে তো বাচ্চারও মতামতের একটা বিষয় থাকে, যদি থাকে সেক্ষেত্রে কোন বয়স থেকে আদালত বা কোর্ট এই সন্তানের ইচ্ছে বা মতামতকে গুরুত্ব দিতে শুরু করে? সন্তানের কথাটা কে আদালতে উপস্থাপন করবেন প্রথমে? ভারত পক্ষে কোনো কোর্ট বাচ্চাদের কথা শুনবে না। আচ্ছা, কারণ সে যদি বাচ্চাকে টেস্টিফাই করতে দেওয়া হয়, সামহাও দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ওপেন কোর্টে সে, আরেকটা হচ্ছে কোর্টের মানে তার চেম্বারে নিয়ে তার কথা শুনলেন। যে কোনো ভাবেই হোক, যেই পরিস্থিতিতেই হোক, বাচ্চা যখন কথা বলার সুযোগ পায় বা বলে, বা সামহাও তাকে দিয়ে বলানো হয়, তারপরে তো একটা সিদ্ধান্ত হয়, সেটা তো বাইন্ডিং সিদ্ধান্ত। সারা জীবন তখন এই বাচ্চাটা একটা মানে কষ্টের মধ্যে থাকে। আমি বোধহয় এইভাবে বললে এই হইতো, এইভাবে না হইলেও তো এইভাবে হতো না, তখন এই প্যারেন্টকে খুশি করলাম না ওই প্যারেন্টকে খুশি করলাম। মানে এইটার জন্য যত সম্ভব চেষ্টা করা উচিত বাচ্চাদেরকে এইগুলোর মধ্যে না টানানোর জন্য। হ্যাঁ, আর এই যে যেমন যে কথাটা বললাম, একটা বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, তার একটা ফ্রেন্ডস জগৎ হয়েছে, তার একটা টিচার হয়েছে, তার ওইখানে কাউন্সিলিং আছে, সবকিছু মিলিয়ে যে এই যে পরিবেশটা, এটা পারতপক্ষে এটা টিকিয়ে রাখা উচিত। এইগুলো একটা। হ্যাঁ, এখন হ্যাঁ সবাই চাবে, দুই পক্ষই চাবে যে বাচ্চা আমার চাই। হ্যাঁ, এইখানের সাথে আমি বলবো না যে এটা মানে কাজ কিনা, যে কিন্তু এটাও জানতে হবে যিনি কাস্টাডি পাবেন না ওনাকে টাকা দিতে হবে, মানে সোজা কথা চাইল্ড সাপোর্ট দিতে হবে। সুতরাং এখানে একটা ইস্যু আছে, এবং কত টাকা দিতে হবে, কারণ একটা পর্যায় পর্যন্ত দুজনের একটা পর্যায় পর্যন্ত 1,44,000 এরকম একটা পর্যন্ত স্ট্যাটিউটরি একটা রুল আছে। একটা বাচ্চা থাকলে 17%, দুইজন থাকলে 25%, এভাবে করে করে একটা আছে। কিন্তু যদি অনেক টাকা হয়, মিলিয়নস মিলিয়ন ডলার হয়, তখন একটা রিজনেবল অ্যামাউন্ট করা হয়, কারণ তখন যদি পার্সেন্টেজ করে তখন ইটস এ হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। তো ওইটা এটাও আর করতে গিয়ে বাচ্চার যে আগের যে লাইফটা ছিল, যে লাইফস্টাইলটা ছিল, ওইটা মেনটেন করার একটা চেষ্টা করা হয়। এই জিনিসটা এখানে আছে। আর আপনি যে লিগ্যাল কাস্টাডির কথাটা বললেন, এটা এই জন্য আসে, যেমন মানে আল্লাহ না করুক বাচ্চাটা অসুস্থ হলো, তার চিকিৎসার ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিতে হবে, সে কোন স্কুলে পড়বে, কোন ক্লাসে যাবে, কোন ডিসিশন, এই যে ব্যাপারগুলো, কোন ডাক্তারের কাছে যাবে, এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা কি জয়েন্টলি থাকবে না একজনের সিদ্ধান্ত নেবেন? এইখান থেকে বেসিক্যালি এই লিগ্যাল কাস্টাডির ব্যাপারটা আসে। আর সোল কাস্টাডি, এটা যদি মানে মানে আরেক প্যারেন্ট যদি, কোনো এক প্যারেন্ট যদি খুবই খুবই খারাপ হয়, হ্যাঁ খুবই সে অত্যাচারী আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের প্রচুর আছে, এলিগেশন আছে, কনভিকশন আছে, এমনি ক্রিমিনাল আছে, এই ধরনের বিভিন্ন ধরনের, তারপরে তার বাসার পরিবেশ, ওইখানে মানে অন্য কারোর সাথে সম্পর্কের ব্যাপার আছে, সেই ধরনের পরিবেশ যদি হয়, হ্যাঁ তার চরিত্রের ব্যাপার আছে,
তখন ওই সোল কাস্টডির চেষ্টা করার একটা চেষ্টা চলে। হ্যাঁ, তো কিন্তু যতটুক সম্ভব সুপারভাইজ ভিজিটেশন হোক আর নাই হোক, ভিজিটেশনটা বাচ্চার জন্য খুবই দরকার। হ্যাঁ, এখন আমরা যখন অ্যাজ এন অ্যাডভোকেট কথা বলি, তখন আমার যে ক্লায়েন্ট তার বেস্ট ইন্টারেস্ট আমার দেখাটা তো কর্তব্য। আমরা এখানে ওই জন্য বসি না, আমরা এখানে ওভারঅল যে সিচুয়েশনটা, এটা TVN 24 এর প্রোগ্রাম। হ্যাঁ, ওইখান থেকে যে এই যে জেনারেলি কথা বলার ব্যাপারটা, এটা আমি বলছি, এটা দরকার আছে ইন জেনারেল, যে বাচ্চার আপনি ভালোভাবেই ধরেছেন যে ডিভোর্স হয়েছে, দুজনের মধ্যে মারামারি গেল, কিন্তু এই যে বাচ্চাটা, এই জন্য একটা আফটার অল একটা নিউট্রাল, কারণ আমরা শুধুমাত্র অ্যাডভোকেট না, আমরা শুধুমাত্র উকিল না, অ্যাটর্নি না, আমরা অফিসার অফ দ্য কোর্ট। আমাদের একটা দায়িত্ব আছে, ওই যে সেই বললেন বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। হ্যাঁ, কারণ আমি আপনাকে একটা কথা বলি, এগুলাতে আমি আপনার মাধ্যমে অন্যদেরকে জানাতে চাই, এটা আমি বিশ্বাস করি, নোবডি উইন্স ডিভোর্সে, নোবডি উইন্স। নাম্বার ওয়ান, বাচ্চা থাকলে ইউ আর নেভার ডান। এই দুইটা জিনিস মনে টনে করে তারপরে উকিল মুক্তারের কাছে আসবেন, বিকজ প্রচুর পয়সা করি নষ্ট হবে, খরচ হবে, শেষে দেখা যাবে কেউই জিতেন নেই। হ্যাঁ, উনি হয়তো বাচ্চা পাইলো, উনি হয়তো টাকা দেবে, এই সেই, এগুলো 2 দিনের ব্যাপার। বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে গিয়া, সে যখন হাঁটা দিল, আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি ডিভোর্সের মধ্যে আমার সোজা সাজেশন হচ্ছে 19 আর 20 এর মধ্যে 19 নিয়ে বেরিয়ে যান যদি জিততে চান। লেট সামবডি এলস উইন অ্যান্ড বি হ্যাপি, হাসি টাসি করলো, আপনি মনটা খারাপ হলো, কিন্তু আপনি জিতবেন। কারণ নাইলে ওই যে তাকে আপনি হারাইলেন, ওই যে আপনি শত্রু বানাইলেন, কারণ সে আপনার বাচ্চার মা, আপনার বাচ্চার বাবা, তার বিরুদ্ধে কিন্তু আপনি জিতা খুব একটা ভালো করলেন না, কারণ ইয়ার্স টু কাম আরেকজনের কিন্তু এগুলো মনে থাকবে। তো আপনি চাইল্ড সাপোর্টের কথা বললেন, খুব সুন্দর করে বললেন, হিসাবটা কিভাবে, গণনাটা কিভাবে, সেটাও আপনি বললেন। কিন্তু এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে যিনি চাইল্ড সাপোর্ট দিয়ে আসছিলেন বা প্রদান করছিলেন, কোনো কারণে তিনি যদি চাকরি হারান বা তার আয় যদি কোনো কারণে কমে যায়, তাহলে আদালতের কাছে তিনি কি এই চাইল্ড সাপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন? খুবই খুশি হলাম, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো নর্মালি ডিভোর্সটা, যেমন ডিভোর্সের সাথে যত যেগুলো বললাম, চাইল্ড সাপোর্ট, কাস্টাডি, সুপ্রিম কোর্টে একটা রায় হলো, ওইখানে এই রায়ের সাথে এটাও থাকে যে আপনার ফ্যামিলি কোর্ট উইল হ্যাভ কনকারেন্ট জুরিসডিকশন ফর ইয়ার্স টু কাম। কেন? ধরেন আপনি এই যে যেটা বললেন, এখন হয়তো তাকে 500 টাকা দিতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার চাকরি চলে গেছে, কি চাকরির বেতন কমে গেছে, বা নতুন যে চাকরিতে জয়েন করেছে সেখানে বেতন কম, বিভিন্ন ইস্যুজ আছে, তখন আপনি ফ্যামিলি কোর্টে গিয়া মডিফিকেশনের আপনি ফাইল করবেন, এবং এটা কোর্টের মাধ্যমে অর্ডার হইতে হবে। তার আগ পর্যন্ত ইউ আর লায়াবল, আগের যে অর্ডার আছে সেটাই চলতে থাকবে। আপনি চেষ্টা করতে পারেন আপনি এটা মডিফিকেশন জন্য, এবং ইউ মাস্ট ডু দিস। আপনার যদি অবস্থা খারাপ হয়, আবার এটাও মনে রাখতে হবে, আপনার যে আদার যে মানে যিনি এক্স যিনি, উনিও খবর রাখবেন। আপনি ধরেন খুব ভালো অবস্থায় চলে গেছেন, ওইটা উনি খবর রাখবেন, এবং রেখে যদি দেখা যায় যে আপনার ইনকাম বেড়ে গেছে, উনিও মডিফিকেশনের জন্য ট্রাই করতে পারে। এক্ষেত্রে আরেকটি আইনগত বিষয়, মানে আপনি বুঝলাম বিষয়টা, আইনগত বিষয়ের আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, যে কাস্টডি থাকা সত্ত্বেও কি একজন অভিভাবক তার সন্তানের সাথে, ধরুন যে আমরা নিউ ইয়র্কের কথা বলছি, নিউ ইয়র্কের বাইরে যদি চলে যেতে পারেন বা চলে যেতে হয়, বা অন্য অভিভাবকের সম্মতি বা আদালতের কি প্রয়োজন পড়ে? উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলতে যাই যে চাকরির কারণে নিউ ইয়র্ক থেকে তাকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরের প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কিভাবে অনুসরণ করতে হবে? বিউটিফুল। এগুলা আজকাল খুবই হচ্ছে এই ইস্যুগুলা, কারণ প্রচুর মানুষের ওই মানে চাকরির কারণে অন্যান্য জায়গায় যেতে হয়, সেটা কোর্ট অ্যালাউ করে। তো তখন ইটস নট নেসেসারিলি হ্যাঁ ওইভাবে করে ওই আগের পর্যায় পর্যন্তই থাকবে, তখন এটা মডিফিকেশন করা যায়, যে রেগুলার উনি বাচ্চা ওইভাবে দেখবে না, কিন্তু সে সামার টাইমে যখন বাচ্চার কি যেন বলে স্কুল ছুটি হয়, কি স্প্রিং ব্রেক হয়, উইন্টার ভ্যাকেশন হয়, ওইভাবে করে একসাথে বেশ কিছুদিন যাতে উনি ওইভাবে তাকে পেতে পারে, এবং যদি মানে খারাপ অবস্থা না হয়,
তখন ওইটা ওই রকমের দেওয়া যায় যদি এটা মোস্টলি এগুলি দুই অ্যাটর্নির স্টিপুলেশনের মাধ্যমে হয়, সেটা হচ্ছে তখন ওই দেখা গেল যে ওইখানে নিয়ে যেতে পারে। কিন্তু নর্মালি মানে এইভাবে আমরা করে দেই যে আদার পার্সনের রিটেন কনসেন্ট ছাড়া বাচ্চাকে আউট অফ স্টেট বা আউট অফ দ্য কান্ট্রি নেওয়া যাবে না, এগুলো কথা। আচ্ছা, তো এক্ষেত্রে ধরুন যে একটু ভিজিটেশনের অর্ডারের বিষয়ে যদি আপনাকে একটু জানতে চাই, যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যদি কোনো অভিভাবক অন্য অভিভাবককে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দেন, নিজের সন্তানকে অন্য সন্তানের সঙ্গে যদি দেখা করতে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে আইনি কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? এটা এনফোর্সমেন্ট অর্ডার ফাইল করবেন, হ্যাঁ, এবং ওগুলোর জন্য তার শাস্তি হবে। ওই যে বললাম ইউ নেভার ডান উইথ দ্য আদার পারসন, এগুলো প্রচুর হয়। হ্যাঁ, আপনি দেখা গেলে এটা দুই ভাবেই হয়। একটা হচ্ছে বাচ্চা নিয়ে আর বাচ্চা দিচ্ছে না, বাচ্চা দেশে পাঠিয়ে দিল, এগুলো একটা। তারপর একটা আছে বাচ্চা সময় মতো পিক করে না বা ড্রপ করে না, এই জিনিসটা, কারণ আরেকজনে এটার উপর ভিত্তি করে একটা প্ল্যান করে। হ্যাঁ, তো তখন ওইখানে অনেক ধরনের মানে কারণ ডিভোর্সটা তো আর সহজে হয় না, মানে নিশ্চয়ই একটা মানে দুজনের মধ্যে একটা কাজ করে, একটা অ্যাডভার্সারিয়াল সিচুয়েশন কাজ করে। তো তখন ওই মানে বাচ্চার স্বার্থের কথা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা হয়। ওই ভদ্রলোকত বা ওই ভদ্রমহিলা তার একটা ডেট আছে, মানুষ পিপল মুভ অন, তার হয়তো কারোর সাথে একটু দেখা করার ব্যাপার আছে। হ্যাঁ, এখন ওই সময় সে তো অ্যাডজাস্টমেন্ট চাইলো, ওইটা দুজনের মধ্যে। এই জন্য আমরা রিজনেবল ভিজিটেশনটা উপরে খুব জোর দিই, একেবারে স্ট্রাকচার যে এতটা থেকে এত টাকা, এটাও অনেক সময় করতে হয়, না করলে হয় না। এবং তারপরে দেখা যায় ফোন কল আসা শুরু হলো যে ওই কি জানি বলে সে আসে নাই বাচ্চা দিয়া, তখন ওগুলা আবার চার্জ করার ব্যাপার থাকে। আবার অনেক কমিউনিটিতে মানে ওইভাবে যে আবার ওইটার জন্য যে তার একটা সার্ভিসের জন্য আবার আলাদা পয়সা দিতে হবে, ওইটা ভাবতে পারে না। তো ফলে মানে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যদি তারা নিজেরা এই না হয়, রিজনেবল না হয়, তখন কিছু এটার জন্য যে প্রচুর পয়সা করি খরচ হয়। হ্যাঁ, এটা অন্যখানে গেলে তাহলে ভালো করে বুঝে আসবে যে তারা কিরকম চার্জ হয়। 5 মিনিট কথা হলো অ্যাটলিস্ট 15 মিনিটের চার্জ করে, যে 1/4, হ্যাঁ, তার যে পার আওয়ার চার্জ। এগুলোর জন্য তারা রেডি আছে কিনা আমাদের কমিউনিটি এখন আমরা জানি না, মানে আমি জানি যে তারা রেডি না এখনো। হ্যাঁ, এই হলো কথাবার্তা। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে বেস্ট হলো যে নিজেদের মধ্যে যদি সত্যি গন্ডগোল থাকে ডিভোর্স হতেই পারে, মানে যেটা অনেকেই পছন্দ করে। বনিবনা না হলে অশান্তির থেকে যদি ডিভোর্স বিচ্ছেদ হয়ে গেলে শান্তি আসে, সেটা হতেই পারে। আমি বলছি না যে এটা ওনার সিদ্ধান্ত, আমরা তো ওটার পরের কাজটা করি। আচ্ছা, কিন্তু যখন বাচ্চা আছে তখন কিন্তু মানে ডেফিনেটলি দুই প্যারেন্টের উচিত সমঝোতার ভিত্তিতে চলা, নাহলে এটা সর্বনাশ হয়ে যাবে। আপনার এই পরামর্শটা আমরা অনুষ্ঠানের শেষে যে শুনবো, আপনার কাছে একটু জানতে চাইবো, কারণ আমাদের হাতে সময় কম, শেষ করতে হবে একটু পরেই। যে বিষয়টি আপনি জানতে চাইলেন যে এই ধরনের মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি নিজেই বললেন যে অনেক পয়সা করি আপনাকে ব্যয় করতে হয় যারা এই ধরনের অবস্থার সাথে আছে, এবং আপনি নিজেও বললেন যে আপনি নিজেকে সবসময় উকিল মুক্তার হিসেবে বলেন। আমরা সেভাবে বলতে চাই না, সম্বন্ধে কথা বলতে চাই যে অনেক উকিল বলেন আমাকে, তো সেভাবে অনেক পয়সা করে খরচের দরকার পড়ে। তো অনেক পরিবার এই ব্যয়বহুল যারা আইনি সহায়তা নিতে পারেন না, তাদের ক্ষেত্রে এই নিউ ইয়র্কে মানে যারা সীমিত আয়ের বাবা মা রয়েছেন, তারা কিভাবে এই ফ্যামিলি কোর্টের মাধ্যমে সাহায্য পেতে পারেন, এটা যদি একটু বলতেন, তাহলে যারা এই নিম্ন আয়ের আছে কিন্তু খুব একটা ভালো অবস্থায় সুখ শান্তিতে নেই, তাদের যদি একটু উপকার হয়। ফ্যামিলি কোর্টে মানে ডিভোর্স না, হ্যাঁ, এছাড়া যে অন্যান্য যে বিষয়গুলো আছে ফ্যামিলির চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, এগুলোর জন্য ফ্যামিলি কোর্টে ফ্রি লয়ার আছে, আপনারা যেতে পারেন। কিন্তু ডিভোর্সের জন্য যে সুপ্রিম কোর্টে, সেখানে এরকম নাই। কিন্তু কমিউনিটিতে মানে বিভিন্ন বড়তে বিভিন্ন জায়গায় স্টেটে লিগ্যাল এইড সোসাইটি আছে, বিভিন্ন লিগ্যাল সার্ভিসেস মানে সংগঠন আছে, যারা আপনার ইনকাম অনুযায়ী ওইভাবে হয়তো ফ্রি সার্ভিস দিতে পারে। এটা তারা ডিসিশন নিতে হবে আর কি, যে ইনকাম। কিন্তু আপনার ইনকামের ভিত্তিতে আপনার ফ্যামিলি কোর্টে মানে কোর্ট ইটসেলফ ক্যান অ্যাপয়েন্ট, মানে এরকম ফ্রি লয়ার আছে, তারা পয়সা ঠিকই পায়। হ্যাঁ, এবং ওই যিনি বলে যে মানে ওইখানে অনেক ঘটনা আছে, ওই কেস যত দীর্ঘ চলবে তারাও ঠিকই তাদের পয়সা, এবং এটা সিকিউর পয়সা
পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের মতো তখন আর ওই কষ্ট করে টাকাটা আদায় করতে হবে না। হ্যাঁ, তো বাট ইন এনি কেস উনি সার্ভিসটা পাবেন, এটা ফ্যামিলি কোর্টে আছে। এক্ষেত্রে আমাদের শেষে একটু যেটি আপনি একটু আগে বলছিলেন সেই প্রশ্নটি এবার করেই হয়তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। যেসব বাবা মা বর্তমানে এই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য সন্তানের স্বার্থ রক্ষায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরামর্শ থাকবে? আমি মনে করি না আমি এমন একটা পজিশনে আছি যে আমার সাজেশন দেওয়ার মতো সেই প্রজ্ঞা, সেই অভিজ্ঞতা এনাফ আছে। আমি যেমন ওইটা বললাম যে তাদের একসাথে থাকা উচিত, সাবধানে থাকা উচিত, আবার এমনও দেখেছি মানে এমন না যে মানে মানে কথা শুনেছি, দেখেছি যে ওই রকমের 2 বাচ্চা নিয়েও ডিভোর্স হয়েও সেই 2 বাচ্চা ডাক্তার হয়েছে এবং বেশ ভালো ভদ্র ছেলে মেয়ে হয়েছে, খুবই ভালো ছেলে মেয়ে হয়েছে, এরকম দেখেছি। কিন্তু আমি শিওর অন্য দিকও আছে এবং বাবা মা একসাথে থেকেও আবার অন্য দিকেও আছে, এরকমও দেখেছি। সুতরাং আমি 27 বছর ধরে প্র্যাকটিস করছি এবং একেবারে প্রথম থেকেই আমি তো প্রথম ডিভোর্স কেসটা বললাম সে বোম্বে থেকে আসছে। হ্যাঁ, তাকে এখানে যখন নিয়ে আসলো ভাবলো সুজলা সুফলা শস্য শ্যামলা মেয়ে নিয়ে আসছে, সকালে 5টার সময় উঠে শ্বশুরের বেডের পাশে দাঁড়ায় থাকবে চা নিয়ে। হ্যাঁ, মানে ওই মেয়ের বোম্বেতে সেই ওয়াল স্ট্রিট মানে ওইখানকার যেই মানে সেই মানে স্টক ব্রোকার এটসেট্রা ছিল, তার কান্না আমি দেখেছি। সেই আমি বলতেছি ইয়ার 2000-এ, আমি 99 থেকে লয়ার, আমি 2000-এ এটা দেখেছি। আমি বহু আগে থেকে এই লাইনে কাজ করি এবং এগুলো দেখেছি। এগুলা খুব সহজ না এই জাতীয় কাজ করা। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে প্রতিটা সিচুয়েশন ডিফারেন্ট। ওইখানে আমি মনে করি যে টেক এ ডিপ ব্রেথ, 2বার 3বার চিন্তা করেন। হ্যাঁ, এবং ফ্যামিলি তো আছেই, সবই আছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করলেও আপনি উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি অ্যাজ এ প্রফেশনাল মানে আমি লয়ার হিসাবে আমি মনে করি না যে আমার সেই এনাফ প্রজ্ঞা বা এই অবস্থা আছে এই সাজেশন দেওয়ার। আমি বিভিন্ন সিচুয়েশন দেখেছি। আপনারা শুধু নিজেরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই কামনা করি, আর নিজে সেফ থাকবেন। হ্যাঁ, যদি আপনি অত্যাচারের শিকার হন জানবেন যে 911 কল করে পুলিশ প্রোটেকশন পাওয়া যায়। হ্যাঁ, তো কারণ জীবনে আগে বেঁচে থাকতে হবে, নাম্বার 1। আরেকটা হচ্ছে যে ন্যাচারালি কোনো কিছুই সিস্টেমকে অ্যাবিউজ করা ন্যাচারালি যে ঠিক না, সেটা সবাই জানে, আপনারাও জানেন। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই নিউ ইয়র্কে সন্তান সহ ডিভোর্স কিভাবে আপনার সন্তানের সর্বোত্তম স্বার্থ ও অধিকার সুরক্ষিত রাখা যায় সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছে। এবং যদি আমরা শেষে এই কথাটি যদি বলতে চাই যে আমেরিকার এই যে সংবিধান বা কনস্টিটিউশন যেটা আছে, যেটা 14th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 14দশ যে সংশোধনী হয়েছিল, সেখানে বাবা মায়ের সন্তান লালন পালন বা প্রতিপালনে মৌলিক অধিকারকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে নিউ ইয়র্কের পারিবারিক আদালতে কাস্টডি নির্ধারণের ক্ষেত্রে যে কথাটি আগে বলেছিলাম শুরুতে, যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এই নীতিটি সর্বোচ্চই কিন্তু গুরুত্ব পায়, এটি আমাদের মনে রাখতে হবে। প্রতিটি মামলার পরিস্থিতি ভিন্ন, তাই ব্যক্তিগত আইনি পরামর্শের জন্য একজন যোগ্য পারিবারিক এবং আইনজীবীর সাথে পরামর্শ আপনাদের অবশ্যই করতে হবে। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি, আমরা আপনাদেরকে একটু রাস্তা দেখিয়ে দিতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার একান্ত অর্থাৎ শতভাগ ক্ষমতা আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমরা আপনাদেরকে শুধুমাত্র রাস্তাটুকু দেখিয়ে দিতে পারি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনিও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের এই সামাজিক পারিবারিক জীবনের একটি খুব কাটস বলা যেতে পারে স্পর্শকাতর একটি বিষয়, খুব জটিল একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং শেষে যদিও আপনি বলেছেন আপনার সেই অভিজ্ঞতায় মানে সেই পরামর্শ দেওয়ার যোগ্যতা নেই, কিন্তু প্রতিদিন এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো আপনি ঘটছে এবং এই অভিজ্ঞতার আলোকে যে পরামর্শগুলো দিয়েছেন সেটি যা যদি আমরা মেনে চলি নিশ্চয়ই আমাদের সংসারটি অত্যন্ত সুন্দর হতে পারে, সুন্দর হবে, সেটি আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্কে সন্তান সহ ডিভোর্স কিভাবে আপনার সন্তানের সর্বোত্তম স্বার্থ অধিকার সুরক্ষিত হবে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।